আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। তো মূলত এই অধ্যায়ে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমাদের যেহেতু পরীক্ষার প্যাটার্ন হচ্ছে এমসিকিউ টাইপের, আর এমসিকিউ এর জন্য মূলত টপিকসগুলো ভালোভাবে বুঝতে হয়। টপিকসগুলো যদি ভালোভাবে না বোঝা যায় তাহলে এমসিকিউ অ্যান্সার করাটা কঠিন হয়ে যায়। তো এই কারণে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব এবং পাইথনের সাহায্যে কীভাবে যে কোনো সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হয়, মানে কোড লিখতে হয়, সেটা আমরা জানব। তো এখন পাইথন শেখার জন্য মূলত আমাদের এই চারটা টপিকস ভালো মতো পড়তে হবে। খুব অল্প আলোচনার মধ্যে এটা আমরা বুঝতে পারবো। তো প্রথম হচ্ছে ডাটা টাইপ, 2 ভেরিয়েবল, 3 ইনপুট ফাংশন, 4 হচ্ছে প্রিন্ট ফাংশন। তো প্রথমে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানবো। তো ডাটা টাইপের সঙ্গে কি? ডাটা টাইপ হলো ডাটার প্রকৃতি বা ধরন, যা নির্দেশ করে কম্পিউটারে কোন ধরনের উপাত্ত সংরক্ষণ করা যাবে এবং সেই উপাত্তের উপর কী ধরনের কাজ করা যাবে। তো আসলে মেইনলি হচ্ছে ডাটা টাইপ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাগুলো আছে। এখন কোন কোন ডাটা, তাদের ধরনগুলো কি কি, সেটাই আসলে আমাদের জানতে হবে। তো প্রোগ্রাম নিয়ে কাজ করতে গেলে ডাটা নিয়ে কাজ করতে হয়। তো আসলে মূলত ডাটা ছাড়া কোনো প্রোগ্রাম খুব একটা হয় না, অর্থবোধক হয় না। তো পাইথনে ডাটা টাইপ প্রধানত ঠিক করে নিও, প্রধানত 4 প্রকার। এক হচ্ছে ইন্টিজার, 2 ফ্লোট, 3 স্ট্রিং, 4 হচ্ছে বুলিয়ান। তো আমরা একটু আলোচনা করি। ইন্টিজার, এটি যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। পাইথনে এই ডাটা টাইপকে আইএনটি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা মনে রাখতে হবে, আমাদের কোড লিখতে এটা আমাদের লাগবে। তো হাজার হাজার ইন্টিজার সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা থেকে 2টা উদাহরণ দিচ্ছি আমি। 2 হচ্ছে ফ্লট, এই ডাটা টাইপ যে কোনো ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করে, যেমন 4.50, 56.00, এরকম তুমি হাজার হাজার সংখ্যা লিখতে পারবে। পাইথনে এই ডাটা টাইপকে ফ্লট দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের কোড লিখতে এটা লাগবে। 3 হচ্ছে স্ট্রিং, এটি যে কোনো ক্যারেক্টার, ওয়ার্ড বা টেক্সট নিয়ে কাজ করে। পাইথনে এই ডাটা টাইপকে str দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের str দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, স্ট্রিংয়ের উদাহরণ আমরা দিই নাই। যেমন মনে করো এখানে একটা লেটার হতে পারে, কমা, একটা শব্দ হতে পারে হ্যালো, বা একটা বাক্য হতে পারে। তো স্ট্রিংগুলো সাধারণত কোটেশন দিয়ে লিখতে হয়, এরকম ডট ডট। 4 হচ্ছে বুলিয়ান, এই ডাটা টাইপের সাহায্যে সত্য বা মিথ্যা এই ধরনের লজিক্যাল ডাটা নিয়ে কাজ করা যায় বা করা হয়। পাইথনে এই ডাটা টাইপকে BOOL দ্বারা প্রকাশ করা হয়। তো কোডিং লিখতে আমাদের এটা লাগবে, দ্বারা প্রকাশ করা হয়। একটা উদাহরণ দিছি, এ ভেরিয়েবলে আমরা ট্রু রাখছি, বি ভেরিয়েবলে আমরা ফলস রাখছি। তো আমরা 1 নম্বর টপিক আমরা মোটামুটি বুঝে ফেললাম। এখন আমরা 2 নং টপিকটা পড়বো, সেটা হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, এই টপিকসগুলো সিকোয়েন্সিয়ালি পড়তে হবে, একটার সাথে একটা সম্পর্ক আছে। ডাটা টাইপ পড়ার পরে ভেরিয়েবল পড়তে হয়, ভেরিয়েবল পড়ার পরে ইনপুটে পরে প্রিন্টিং, অর্থাৎ দে আর ইন্টার রিলেটেড। তো আমরা ডাটা টাইপ পড়ছি। তো ডাটা টাইপ পড়ার পরে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভেরিয়েবল, এবং ডাটা টাইপের সাথে ভেরিয়েবলের একটা সম্পর্ক আছে। তো সংজ্ঞা দেখলেই বুঝতে পারবে। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো ডাটা রাখার জায়গা। সিম্পলি তুমি এটা মনে রাখবা, বা পরীক্ষাতে লিখলেও লিখতে পারো। তো তোমাদের যেহেতু এমসিকিউ, তো এরকম কোশ্চেন লিখতে আসবে না। আচ্ছা, ভেরিয়েবল হলো ডাটা রাখার জায়গা, আর এই জায়গাটি হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা নাম। অর্থাৎ কম্পিউটারের মেমোরির একটা আমরা নাম নির্ধারণ করব, এবং সেই নামের মধ্যে আমরা ডাটা রাখব। জায়গার একটা নাম দিব, আমরা প্রোগ্রামার হিসাবে একটা জায়গার নাম দিব, এবং সেই জায়গার মধ্যে আমরা যে কোনো একটা ডাটা রাখব। একটি ভেরিয়েবলে একটি ডাটা রাখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট কথা। ভেরিয়েবল এর মান হিসাবে ভেরিয়েবলের নাম হিসাবে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এটা একটা পোর্শন। ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, এটা হচ্ছে দ্বিতীয় পোর্শন। আর এটা হচ্ছে তৃতীয় পোর্শন যে কোনো শব্দ, তবে অবশ্যই প্রোগ্রামিং শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে তুমি নাম হিসাবে যে কোনো নাম নিবা। এখন যে কোনো নাম নিতে গেলে তুমি এই 3টা পোর্শন থেকে তুমি বাছাই করতে পারো, তুমি স্বাধীনভাবে বাছাই করতে পারো। তুমি চাইলে এখান থেকে নিতে পারো, চাইলে এখান থেকে না নিয়ে এখান থেকে নিতে পারো, চাইলে এখান থেকে না নিয়ে এখান থেকেও নিতে পারো। তো একটা উদাহরণ দিচ্ছি আমি। আমি একটা ভেরিয়েবল হিসেবে আমি নাম দিলাম এ। তো এই নামটা কিন্তু আমরা এই পোর্শন থেকে নিয়েছি। আর একটা ভেরিয়েবলের নাম দিলাম, সেটা হচ্ছে বি, সেটাও আমরা এখান থেকে নিয়েছি।
এরপর আরেকটা ভেরিয়েবল আছে সি ডি, এটা হচ্ছে এই পোর্শন থেকে, আর এখানে হচ্ছে লেটার মানে ওয়ার্ড, এটা হচ্ছে এই পোর্শন থেকে নিয়েছি। তো যখন তোমার ভেরিয়েবল লাগবে প্রোগ্রামে, একটা লাগতে পারে, দুইটা লাগুক বা তিনটা চারটা যেটাই লাগুক, তুমি যে কোনো পোর্শন থেকে নামগুলো নিতে পারো। তুমি চাইলে সবগুলো নাম একটা পোর্শন থেকে নিতে পারো, এটা কোনো সমস্যা না, এটা তোমার ইচ্ছা, তুমি এখানে স্বাধীন। ওকে, বাট এটা একটু মাথায় রাখতে হবে, নাম নেওয়ার সময় প্রোগ্রামিং শব্দ ব্যবহার করা যাবে না। যেমন প্রিন্ট, যেটা আমরা একটু পরে পড়বো, ইনপুট, এগুলো হচ্ছে প্রোগ্রামিং শব্দ, এগুলো ব্যবহার করা যাবে না। আইএনটি, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা একটু আমরা আলোচনা করতেছি। তারপরে কথা হচ্ছে একটি ভেরিয়েবলের মধ্যে আমরা তো ভেরিয়েবল জানলাম, ভেরিয়েবল হচ্ছে মেমোরির একটা নাম যেখানে আমরা ডাটা রাখবো, অর্থাৎ এটা একটা জায়গা। তার মানে আলটিমেটলি আমরা শর্টকাটলি বললে কি বুঝলাম, যে ভেরিয়েবল হচ্ছে একটা আসলে খালি জায়গা। তো জায়গাটা যখন খালি, তার মানে সেখানে আমাদের ডাটা রাখতে হবে। এখন কিভাবে ডাটা রাখবো সেটা আমরা জানবো। একটি ভেরিয়েবলের মধ্যে দুইভাবে ডাটা রাখা যায়, এটা মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখা, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে আমরা চিহ্ন দিলাম ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এ ইকুয়াল টু 10, এ বি ইকুয়াল টু 4.50, সি ইকুয়াল টু হ্যালো, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। তাহলে এই হচ্ছে ভেরিয়েবলে ডাটা রাখার প্রথম উপায়। ওকে, 2 নম্বর উপায় হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনপুট ফাংশন ব্যবহার করে কিবোর্ড থেকে ডাটা ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখা। অর্থাৎ আমি এমন একটা সিস্টেম করব, এই সিস্টেমের মাধ্যমে ইউজার কি করবে, আমার সফটওয়্যারে বা আমার প্রোগ্রামে ইনপুট দিবে এবং সেই ইনপুট নিয়ে আমার প্রোগ্রাম প্রসেস করে তাকে ফলাফল দিবে। তো এটাই সাধারণত বাস্তব জীবনে আমরা এটা করে আসি বা ব্যবহার করি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহারকারী কিবোর্ড থেকে ডাটা ইনপুট কারেকশন করে ইনপুট দিবে এবং কম্পিউটার সেই ডাটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। তো এটাকে বলা হয় ডাইনামিক। তো এটা করার জন্য কি করতে হবে, আমরা একটা ভেরিয়েবল নিব, যে কোনো ভেরিয়েবল, তারপর ইকুয়াল টু, তারপর পাইথনের ইনপুট ফাংশন দিয়ে আমরা একটা মেসেজ দিব, ইন্টার এ ডাটা। তাহলে ইউজার কম্পিউটারে শুধু এই লেখাটা দেখতে পারবে, ইন্টার এ ডাটা। তো এটা দেখে সে একটা ডাটা ইনপুট দিবে, সে মনে করো 40 দিল। সেই ডাটা কম্পিউটার কি করবে, ইনপুট ফাংশনের মাধ্যমে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। ওকে, এভাবে আমরা যত ডাটা ইনপুট করব, জাস্ট এই যে ফরম্যাটটা আমি উপরে এটা দেখাচ্ছি, আমি একটু দাগগুলো মুছে দিই। এই যে ফরম্যাটটা দেখতেছো তোমরা, এই ফরম্যাটের মাধ্যমে আমরা যত ডাটা ইনপুট নিব সেগুলো কিন্তু বাই ডিফল্ট হিসেবে, এভাবে আমরা যত ডাটা ইনপুট করব বাই ডিফল্ট হিসেবে টেক্সট হিসেবে, কথাটা একটু সাজে, বাই ডিফল্ট, এখানে একটা বাক্যটা মিস গেছে, টেক্সট, TEXT। এভাবে আমরা যত ইনপুট করব তা বাই ডিফল্ট টেক্সট হিসাবে ইনপুট হবে। তার মানে আমি 40 দিলাম, এটাও সে টেক্সট হিসাবে এর মধ্যে রাখবে, যাই দাও না কেন, কিন্তু 40 তো আমি চাচ্ছি ইন্টিজার ডাটা নিতে। তো এটা করার উপায় কি, এটা করার উপায় হচ্ছে আমাদের কাস্টিং করতে হবে। এখন যদি আমরা নির্দিষ্ট ডাটা ইনপুট করতে চাই তাহলে কাস্টিং করতে হবে। মানে কাস্টিং মানে হচ্ছে কনভার্ট করা, অর্থাৎ ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ডাটাগুলো সে স্ট্রিং আকারে নেয়, স্ট্রিং আকারে নেয়। এখন যেহেতু আমরা মনে করে চাচ্ছি ইন্টিজার ডাটা ইনপুট দিতে, তাহলে আমাদের কাস্টিং করতে হবে, অর্থাৎ এই স্ট্রিং ডাটাকে ইন্টিজারে রূপান্তর করতে হবে। তো সেটার উপায় কি, আইএনটি ভেরিয়েবলটার মধ্যে, ডাটা টাইপের মধ্যে আমরা ইনপুট ফাংশনটাকে কল করব। তাহলে এখানে দুইটাই ফাংশন, তাহলে n1 ইকুয়াল টু আইএনটি ইনপুট ইন্টারে নাম্বার ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা যদি ফ্লট টাইপের ডাটা ইনপুট নিতে চাই তাহলে ইন্টিজারের জায়গায় কী হবে, ফ্লট, FLOAT। এটাই হচ্ছে ডাটা কাস্টিং। তো আশা করি বুঝতে পারছো। এখন আমাদের ওই যে আমরা বলছিলাম 4টা টপিক্স পড়বো, আমরা এটা পড়ে ফেলছি, এটা ভেরিয়েবলের সাথে রিলেটেড হয়ে আসছে। এখন 4 নম্বর টপিক্স হচ্ছে প্রিন্ট ফাংশন, এটার ব্যবহার একটু দেখব। 4 নম্বর হচ্ছে প্রিন্ট ফাংশন। কোনো কিছু মনিটরে দেখানোর জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়। উদাহরণ দেখছি আমরা, যে কোনো টেক্সট প্রদর্শনের নিয়ম হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে জাস্ট আমি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে যে কোনো শব্দ লিখব, বাক্য লিখব। তো আমি এভাবে যা লিখব সেটাই মনিটরে দেখাবে, শুধুমাত্র ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তা দেখাবে। আচ্ছা, এটা একটা উপায় গেল। আরেকটা উপায় হচ্ছে কি, যে কোনো টেক্সট এবং সেই সাথে কোনো ভেরিয়েবলের মান যদি আমি প্রদর্শন করতে চাই তাহলে ব্যাপারটা হবে এরকম। মনে করো আমরা একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমরা 10 স্টোর করলাম।
ওকে, এখন আমরা যাচ্ছি এই এর মানটা আমি যখন স্টোর করব সেটা কিন্তু আমি মনিটরে দেখতে পাবো না, সেটা থাকবে র্যামের মধ্যে। কোথায় থাকবে? র্যাম মানে মেমোরিতে। ওকে, এখন আমি যাচ্ছি এই মেমোরি থেকে ডাটা আমার মনিটরে দেখাবে, মনিটরে প্রদর্শিত হবে। তো সেটা করার জন্য আমাদের প্রিন্ট ফাংশনকে কল দিতে হবে বা লিখতে হবে। তাহলে প্রিন্ট, তো আমি এখানে একটা টেক্সট দিব, ভ্যালু অফ এ ইকুয়াল টু, এই পর্যন্ত হচ্ছে টেক্সট। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে, আমরা সাথে একটা ভেরিয়েবলের মান প্রদর্শন করবো, এরপর একটা কমা হবে, ডাবল কোয়েশনের পরে কমা দিয়ে এ লিখবো। তাহলে আমাদের এই টপিকসটা আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো একটা ভেরিয়েবলের মান প্রদর্শন করতে চাইলে সেটা ডাবল কোটেশনের বাইরে লিখতে হবে, এবং এর আগে পরে যদি আমরা টেক্সট যুক্ত করতে চাই তাহলে কমা দিয়ে যুক্ত করতে হবে। যেমন এর আগে একটা টেক্সট যুক্ত করলাম, ভ্যালু অফ এ ইকুয়াল টু, এটা হচ্ছে একটা টেক্সট, তো এটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখছি, তারপর কমা দিচ্ছি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো এখন এই সকল যে আলোচনা থেকে আমাদের জ্ঞান অর্জিত হলো, এগুলো ব্যবহার করে এখন একটা আমরা প্রোগ্রাম লিখতে পারি কিনা একটু চেক করি। প্রোগ্রামটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য পাইথন কোড লিখো। তো এরকম একটা সিম্পল প্রোগ্রাম আমরা সমাধান করব। এখন এই ধরনের যে কোনো প্রোগ্রাম সমাধান করার একটু নিয়মটা বলবো। প্রথমে প্রশ্ন হতে ইনপুট খুঁজে বের করতে হবে, তারপর প্রসেস, তারপর হচ্ছে আউটপুট। এই তিনটা কাজ তোমাকে করতে হবে। প্রোগ্রাম যত বড় হোক, যত কঠিন হোক, তোমার লক্ষ্য হচ্ছে এই তিনটা করবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো ইনপুট খুঁজে বের করি, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য পাইথন কোড লিখো। তাহলে দুটি সংখ্যা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিলাম। এরপর আমাদের প্রসেস খুঁজে বের করতে হবে। তো প্রসেস খুঁজে বের করে নিয়ে হচ্ছে আমার ইনপুটগুলো নিয়ে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে প্রসেস। তো প্রশ্নটা একটু পরে দেখো, ইনপুট নিয়ে কি কাজ করতে হবে। ইনপুট নিয়ে দেখো, ইনপুট নিয়ে হচ্ছে যোগের কাজটা করতে হবে। তাহলে যোগটাই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে আমরা এই যোগফলটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো, এস ইকুয়াল টু n1 প্লাস n2। তাহলে আমাদের প্রসেস হয়ে গেল। আচ্ছা, প্রসেসের পরে কাজ কি? আউটপুট। আচ্ছা, আমাদের এখানে আসলে যোগফল বের করে আমি কী করবো? আমি তো মেমোরিতে রাখলে হবে না, এটাকে মনিটরে প্রদর্শন করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আউটপুট। তো এখন ফলাফলটা কোথায় আছে? এস এর মধ্যে আছে। তো আমরা জাস্ট এস এর মানটা ছাপিয়ে দিলেই আমাদের আউটপুটের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা প্রিন্ট, আমরা এখন কি লিখব? জাস্ট আমরা এখন পিটা ছোটো হাতের হবে, পাইথনে সবগুলো ছোটো হাতের হয় অধিকাংশ। তাহলে PRINT, প্রিন্ট দ্য রেজাল্ট ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন কমা এস। জাস্ট এই হচ্ছে আমাদের পুরো একটা প্রোগ্রাম। এটা লিখলে কী হবে ফলাফল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তা আমরা ওই প্রোগ্রামটা, ওই কোডটাই আমরা দেখে দেখে লিখছি। জাস্ট আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে একটা কম্পাইলার পাইথনের। তো আমি এটা মোবাইলে করতেছি, এটা হচ্ছে মোবাইলের কম্পাইলার। তো আমরা কোডটা জাস্ট লেখার পরে আমরা যে কোনো পাইথনকে .py দ্বারা সেভ করতে হয়। তার আগে তুমি যে কোনো নাম দিতে পারো, যে কোনো একটা নাম দিবা, তারপর .py। ওকে, এটা হচ্ছে এক্সটেনশন। তো আমি প্রোগ্রামটা লিখলাম, লেখার পর আমি যদি রান করি তাহলে দেখা যাচ্ছে কি দেখাবে? প্রথমে এটা দেখাবে ইন্টার এ নাম্বার। তো আমি রান করি, তো দেখতে পাচ্ছ এখানে ছোটো করে আসতেছে ইন্টার এ নাম্বার। একটা নাম্বার ইনপুট দাও। তো আমি দিলাম 45, এটা হচ্ছে আমাদের কিবোর্ডে ইন্টার বাটন। আর একটা নাম্বার ইনপুট চাচ্ছে, আমি দিলাম মনে করো, আবার দিলাম মনে করো 40, ইন্টার দিলাম। দেখাচ্ছে কি? দ্য রেজাল্ট ইকুয়াল টু, তাহলে 45 আর 40-এর যোগফল হচ্ছে 85। আশা করি বুঝতে পারছো। তো মনে করো এখানে ইন্টার এ নাম্বার না দিয়ে আমরা যদি দিই এরকম, এখানে তুমি তো মেসেজ হিসাবে যে কোনো লেখা লিখতে পারো। এটা ফার্স্ট, আর এটা হচ্ছে আমরা কি দিলাম? সেকেন্ড, 2ND। এখন রান করি, ইন্টার ফার্স্ট নাম্বার, তাহলে আমরা কি দিলাম? 8 দিলাম, ইন্টার দিলাম। তাহলে ইন্টার সেকেন্ড নাম্বার, 9 দিলাম, ইন্টার দিলাম। এই যে আমরা নাম্বার দিচ্ছি, ইন্টার দিচ্ছি, এটা পাইথনের প্রিন্টের ইনপুট ফাংশনের মাধ্যমে এই ইনপুটটা নিচ্ছে। ইন্টার দিলাম এবং প্রসেস হয়ে প্রিন্ট ফাংশনের মাধ্যমে রেজাল্টটা দেখাচ্ছে। তাহলে ইন্টার ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে প্রিন্ট ফাংশন প্রথম ইনপুটের মধ্যে। তাহলে ইনপুট ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ডের সাথে কানেকশন করে দেয়। আমি যখনই রান করব ইনপুট ফাংশনটা কোথায় নিয়ে যাবে? কিবোর্ডে নিয়ে যাবে। আমরা রান করি, দেখো আমাদের কিবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখন যতক্ষণ পর্যন্ত তুমি ইনপুট না দিবে কোনো কাজই করবে না। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের মূলত সিলেবাসটা হচ্ছে প্রশ্ন আসবে পরীক্ষাতে MCQ। তো MCQ ভালোভাবে বুঝতে হলে বা পারতে হলে
তোমাকে অবশ্যই থিওরিটিক্যাল বুঝতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো আমরা থিওরি পড়ার পরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এটা একটু দেখবে সবাই, এবং বাসায় যদি প্র্যাকটিস করার সুযোগ থাকে প্র্যাকটিস করবে। আর কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই ক্লাসে বলবে বা যোগাযোগ করবে। তাহলে ভালো থাকো সবাই, খুদা হাফেজ।